বিশ্বকাপের শেষ ১৬য় মিশরের বিপক্ষে লড়ছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে মেসির দল। আটালান্টা স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটে মিশরের সাফল্য। আত্মিয়ার ক্রসে দারুণ হেডে গোল করেন ইয়াসের ইব্রাহিম। কিছুক্ষণ বাদে সমতায় ফেরার সুযোগ পায় আর্জেন্টিনা। ডি বক্সে ফাউল করে পেনাল্টি উপহার দেয় মিশর। স্পট কিক থেকে গোল করতে পারেননি মেসি, যা লক্ষ্য তো রাখেন মিশর গোলকিপার মোস্তফা শোবের। এই বিশ্বকাপে দ্বিতীয়বার পেনাল্টি মিস করলেন আর্জেন্টিনা অধিনায়ক। ২৭ মিনিটে ম্যাকঅ্যালিস্টারের হেডার রুখে দেন শোবের। প্রথমার্ধে গোল শোধ দিতে পারেনি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ভিএআর বাঁচিয়েছে। শুরুতে জিকোর গোল বাতিল হলে আক্ষেপ মিশরের। পরবর্তীতে আরও একটি গোল হজম করেছে আর্জেন্টিনা। মহাচাপে আর্জেন্টিনা, মিশর ২ গোলে এগিয়ে রয়েছে। বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, আর্জেন্টিনাকে যে নিয়ে প্রত্যাশা, আর্জেন্টিনা সেটা পূরণ করতে পারেনি। এখন পর্যন্ত ২ গোলে পিছিয়ে তাদের বিদায়ের শঙ্কা জোরালো। আর্জেন্টিনার সমর্থকরা নিশ্চয়ই মন ভাঙা অবস্থায় রয়েছে। কি পরিস্থিতি দেখছেন সেখানে? প্রথম গোলটির পরে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যে ভাবটা আমরা লক্ষ্য করেছি, বিশেষ করে দ্বিতীয় গোলের আগ পর্যন্ত তাদের মধ্যে যে একটা আশার বিষয়টা আমরা লক্ষ্য করেছি, সেটি যেন দ্বিতীয় গোল হবার পরপরই একেবারে মিলিয়ে গেল। আর এদিকে যারা মিশরের সমর্থক, তাদের মধ্যে যে উচ্ছ্বাসটা আমরা এখন দেখতে পাচ্ছি, তারা মোটামুটি নিশ্চিত হয়েছে যে এই খেলায় অন্তত আর্জেন্টিনার আর জয়ের কোনো সম্ভাবনা তারা দেখছে না। একই সাথে আমরা এটাও দেখছি যে আজকে যারা মিশরের সমর্থক রয়েছেন, তাদের অনেকেই ছিলেন এর আগে ব্রাজিলের সমর্থক সহ বিভিন্ন দলের সমর্থক, এবং তাদের উচ্ছ্বাসটা যেন একই সাথে ছিল। ঠিক বলা যায় যে সমপর্যায়ে যারা এই মুহূর্তে যারা মিশরের সমর্থক রয়েছে তাদের মধ্যে। আর আমি এখন যে জায়গাটাতে রয়েছি, এটি বগুড়া শহরের চালোপাড়া এলাকা, যেখানে বড় পর্দায় এই বিশ্বকাপ খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যারা আয়োজক রয়েছেন তাদের পাশাপাশি শত শত দর্শক এই বিশ্বকাপের যে আজকের আয়োজন সেটি উপভোগ করছে। আয়োজকদের একজনের সাথে আমি কথা বলেছি, এখানকার যিনি ব্যবসায়ী পরিমল মজুমদার, তিনি আমাদেরকে যেটি বলেছেন যে এখানে অন্তত তারা ২,০০০-এর মতো দর্শকের ব্যবস্থা করেছে, যারা বড় পর্দায় আজকের এই খেলাটি দেখতে পারে। বেশ কয়েকদিন ধরে এখানে মূলত খেলার যে আয়োজন সেটি বড় পর্দাতেই ছিল, এবং একই সাথে তারা এই আয়োজন উপভোগ করবার জন্য সব ধরনের ব্যবস্থায় এখানে রেখেছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই আয়োজনে শুধু যে এই এলাকার মানুষ এসেছে তা নয়, এর পাশাপাশি অন্যান্য এলাকা থেকেও বিপুল সংখ্যক মানুষ এই বড় পর্দায় বিশ্বকাপ দেখবার জন্য এসেছে। আর সর্বশেষ যে অবস্থাটা আমরা বিভিন্ন এলাকা থেকে জানতে পেরেছি, সেটি হলো যে মোটামুটি নিশ্চিত হয়েছে মিশরীয় যারা সমর্থক, তারা যে আজকের খেলায় তাদের যে পছন্দের দল সেটি জয়ের দিকে এগিয়ে চলেছে। আর পাশাপাশি এটিও তারা বলছেন যে যারা আজকের এই বিশ্বকাপ খেলার বিপক্ষে রয়েছে, তাদের মধ্যে যতটাই সময় গড়িয়ে যাচ্ছে হতাশার পরিমাণটা ততই বাড়ছে। সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা মিশরের যারা সমর্থক, তাদের পাশাপাশি যারা অন্তত আজকের দিনের জন্য মিশরের সমর্থক রয়েছে, তাদের মধ্যে আমরা একটা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এবং প্রাণ চাঞ্চল্য দেখতে পাচ্ছি। সব মিলিয়ে বলা যায় যে বগুড়ার বিশ্বকাপ দর্শকদের মধ্যে একটা আনন্দ রয়েছে, এবং এই আনন্দটি সত্যিকার অর্থেই বলা যায় যে ফুটবল প্রেমীদের একটি বহিঃপ্রকাশ বলে আমার কাছে মনে হচ্ছে। এরই মধ্যে ব্রাজিল বিদায় হয়েছে, নেইমার বিদায় নিয়েছেন, পর্তুগাল বিদায় হয়েছে, রোনালদো বিদায় নিয়েছেন। আর্জেন্টিনা যদি আজ বিদায় নেয় এবং মেসির বিদায় হয়ে যায়, বাংলাদেশে বিশ্বকাপের আমেজ একেবারে নেমে যাবে। সেই শঙ্কা কি দেখেন কিনা? হ্যাঁ, সেই সংখ্যাটি তো অবশ্যই রয়েছে। বড় বড় দলের যারা একেবারে তারকা খেলোয়াড়, তাদের এই বিদায় নেওয়ার বিষয়টাকে বিশ্বকাপের জন্য যেমন হতাশাব্যঞ্জক বলে মনে করেন বগুড়ার যারা দর্শক রয়েছেন বা ভক্ত রয়েছেন বিশ্বকাপের বিভিন্ন দলে, তারাও ঠিক এমনটাই মনে করছে। আমি সন্ধ্যায় একজন নারী ভক্তের সাথে কথা বলেছি, যিনি আমাদেরকে বলেছেন যে আজকের এই খেলার পরে হয়তো দেখা যাবে বিশ্বকাপের যে ফুটবলের আনন্দ সেটা অনেকটাই ম্লান হয়ে আসবে, কারণ বড় বড় দলের পাশাপাশি যারা তারকা খেলোয়াড় তাদের অনুপস্থিতিতে বিশ্বকাপকে অনেকটাই বলা যাবে ম্লান করে দেবেন, আর এই আনন্দ থেকে অনেকেই বঞ্চিত হবেন। সব মিলিয়ে বলা যায় যে এবারের বিশ্বকাপের শুরুর দিকটা যেমনটা আনন্দ আর উচ্ছ্বাসের। ধন্যবাদ। এবার রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সাখাওয়াত। আর্জেন্টিনা ২ গোলে পিছিয়ে, ভক্তদের মন অবশ্যই খারাপ। এখনো কামব্যাকের তারা সুযোগ দেখছেন কিনা?
দেখুন, খেলা যখন শুরু হয় তখন কিন্তু আর্জেন্টিনা শুরু থেকে যে চাপ অনুভব ছিল, সময় যত গড়িয়েছে রাজশাহীতে ভক্তদের মধ্যে যে চাপ সেটি কিন্তু গড়িয়েছে। অনেককেই আমরা খেলার যে চাপ সেটি কিন্তু দেখেছি, আবার অনেককে খেলা দেখা থেকে সরে যেতে, দ্বিতীয় গোল হওয়ার পর ম্যাচ থেকে সরে যেতে আমরা দেখেছি। এখন যে জায়গায় আমরা অবস্থান করছি সেখানে যে দেখেছি কিছুক্ষণ আগেও কিন্তু এখানে দর্শকদের উপচে পড়া ভিড় ছিল, কিন্তু সেটি কিন্তু ধীরে ধীরে কমছে এবং খেলার যে প্ল্যান সেটি কিন্তু এখন উত্তেজনা যেটি ছিল রাজশাহী সেটি কিন্তু ধীরে ধীরে কমছে এবং আর্জেন্টিনার সমর্থকদের যে মন ভাঙা সেটা বলা চলে যে তারা ভেবে নিয়েছে এক ধরনের হার নিশ্চিত এবং তারা অনেকেই সেটি কিন্তু বসে পড়েছেন বা কেউ হয়তো যে তাদের যে আনন্দটি ছিল আজকে সন্ধ্যা থেকে বা খেলা দেখার জন্য যে সুযোগটি ছিল তাদের সেটি কিন্তু তারা এখন পর্যন্ত আর সেই যে চাঞ্চল্যতা বা উদ্যমতা সেটি কিন্তু নেই। ফলে বলা চলে যে রাজশাহীর যে অবস্থা, যে অনেক কিছু রাজশাহীর যে দর্শক শ্রোতাদের যেমন ছিল যে তাদের যে মূল যে দর্শকরা যারা ছিল সেখানে কিন্তু শুধু এখন বলা চলে যে রাজশাহীর প্রতিটি স্পটেই বলা চলে যে আর্জেন্টিনার দর্শকরা কিন্তু কমে যাচ্ছে এবং অন্য অন্য দলের যে সমর্থকগুলো ছিল তারা কিন্তু আছেন। ফলে চলে যে আর্জেন্টিনার দর্শকদের যে বাদ ভাঙা উৎসাহ ছিল সেটা কিন্তু এখন কমে গেছে এবং রাজশাহীর যে অবস্থা সেটি কিন্তু বলা চলে যে এখানে যে খেলা দেখা হচ্ছে সেখানে কিন্তু আর্জেন্টিনার দর্শকদের যে মন ভাঙার অবস্থার পর এবং তারা কিন্তু দ্বিতীয় গোলের পর অনেকটাই সরে গেছে এবং তারা কিন্তু এখানে নেই এবং অনেকে আবার ফিরে যাচ্ছেন, কিন্তু উচ্ছ্বাস যেটি ছিল খেলা শুরু হওয়ার সময় সেটি কিন্তু কমে গেছে। আমরা সকাল থেকে যেমন দেখছিলাম বা আজকের যে উন্মাদনা ছিল যে আজকের খেলার যে জেতা, আর সেটি কিন্তু দ্বিতীয় গোল হওয়ার পর এবং মেসির যে চেষ্টার নৈপুণ্য পরের পরও যখনও গোল পাচ্ছে না প্রিয় দল তখন কিন্তু অনেকেই সরে যাচ্ছে এবং খেলার যে ফলাফল সেটি আমরা যদি দেখতে পারি যে এক ধরনের তারা কিন্তু মেনে নিয়েছে তারা হেরে যাচ্ছে এবং তারা যে মাঠের দেখা বা খেলার যে পরিস্থিতি সেটি কিন্তু তারা ধীরে ধীরে শেষ করছে এবং অনেকে ফিরে যাচ্ছে রাত হওয়ার ফলে, অনেকে হয়তো বাসায় ফিরে যাচ্ছে। আমরা অনেককে দেখেছি খেলার যে বাসি হাতে এসেছিল, আনন্দ উন্মাদনা এসেছিল, প্রিয় দলের জার্সি নিয়ে এসেছিল, সেটি কিন্তু তারা একদমই শেষ করছে এবং তারা কিন্তু চলে যাচ্ছে। ফলে বলা চলে যে সহকর্মী সাখাওয়াত, আমরা আর্জেন্টিনা এবং মিশর ম্যাচ জায়ান্ট স্ক্রিনে দর্শকরা দেখছেন সেটা নিয়ে কথা বলছিলাম। চলে যাচ্ছি পরের খবরে। বিশ্বকাপে আজ কোয়ার্টার নিশ্চিতের ম্যাচে রাতে মাঠে নামবে কলম্বিয়া ও সুইজারল্যান্ড। ভ্যাঙ্কুভারে ম্যাচ শুরু রাত 2টায়। 1938 সালের পর প্রথমবার নকআউট পর্বে জয়ের স্বাদ পাওয়া সুইসদের সামনে এবার কঠিন পরীক্ষা। সবশেষ 18 ম্যাচে মাত্র একটি হার মুরাত ইয়াকিনের দলের। এই ম্যাচেও তরুণ তুর্কি জোহান মানজাম্বির ওপর থাকবে বাড়তি দায়িত্ব। তবে মিডফিল্ডার মিশেল এবিশারের ইনজুরি নিয়ে কিছুটা চিন্তিত সুইজারল্যান্ড। এদিকে মাঠের পারফরমেন্স দুর্দান্ত হলেও ফিনিশিং দুর্বলতায় চিন্তার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে কলম্বিয়ার জন্য। পর্তুগাল ও ঘানার বিপক্ষে একের পর এক সুযোগ তৈরি করেও গোল খরায় ভুগেছে লুইস দিয়াজের আক্রমণ ভাগ। এর ওপর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দলের প্রধান স্ট্রাইকার কর্দোবা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। শুরুর একাদশে ফিরছেন লুইস সুয়ারেস। আমাদের অনেক বেশি কৌশলগত শৃঙ্খলার প্রয়োজন, কারণ ওরা খুবই সুসংগঠিত একটি দল। তারা আক্রমণে যেমন ভালো, রক্ষণেও দারুণ। সুইসদের বিরুদ্ধে ম্যাচটি আমাদের জন্য বেশ কঠিন হতে যাচ্ছে। বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ প্রতিদিন খেলার সুযোগ আসে না। বড় ম্যাচগুলোর ভাগ্য গড়ে দেন বড় খেলোয়াড়রাই। ম্যাচটি নিয়ে উত্তেজনা ও প্রত্যাশা আকাশচুম্বী। আমরা যদি আমাদের গেম প্ল্যান বা কৌশল অনুযায়ী খেলতে পারি তাহলে যে কোনো কিছুই সম্ভব। নেইমারের পর চোখের জলে বিশ্বকাপকে বিদায় জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো। স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পর্তুগাল। হতাশায় বিদায় রোনালদোর। ম্যাচ শেষে বলেছেন 2016 সালের ইউরো জয় জাতীয় দলের হলে সেরা অর্জন, যা তার কাছে বিশ্বকাপের সমান গুরুত্বপূর্ণ। কিছু বিদায় লেখা থাকে অশ্রুতে, কিছু পরাজয় শুধু একটি ম্যাচ হারার গল্প নয়, একটি যুগের অবসানের গল্প। স্পেনের কাছে হেরে ছিটকে গেছে পর্তুগাল, সে সঙ্গে বিশ্বমঞ্চে শেষ হয়ে গেল রোনালদোর বর্ণাঢ্য ক্যারিয়ারও। যোগ করা সময়ে গোল হজমের পরই রোনালদোর চোখে মুখে বিষাদের কালো ছায়া। শেষ বাঁশি বাজল, নিজের আবেগকে নিয়ন্ত্রণের চেষ্টা CR7-এর। শেষ পর্যন্ত পারলেন না। কান্নায় ভেঙে পড়লেন, কাঁদালেন তার কোটি কোটি ভক্তকে। সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন রোনালদো, বাকি ছিল এক বিশ্বকাপ। 41 বছর বয়সে এসে সেই সোনালি ট্রফিটা উঁচিয়ে ধরার স্বপ্ন, কিন্তু সব সমাপ্তি রূপকথার মতো হয় না। ইউসেবিও ফিগো যা পারেননি সেটাই করে দেখিয়েছেন রোনালদো। 2016 সালে সাবেক রিয়াল তারকার অধিনায়কত্বেই ইউরো জয়, যেটা শুধু CR7-এরই নয়,
পর্তুগালেরই প্রথম আন্তর্জাতিক শিরোপা। নেশনস লিগ জয়েরও কীর্তি আছে। 2019 সালে প্রথম আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল। গেল বছর শিরোপা পুনরুদ্ধার করে পর্তুগিজরা। প্রতিটি ট্রফি জয়ে বড় ভূমিকা রোনালদোর, কিন্তু বিশ্বকাপটা অধরাই রয়ে গেল। পর্তুগালের হয়ে আমি 3টি শিরোপা জিতেছি। ক্রিশ্চিয়ানোর আগে পর্তুগাল একটা শিরোপাও জেতেনি, তাই আমি খুশি। সত্যি বলতে জাতীয় দলের জেতা সবচেয়ে বড় শিরোপাটি ছিল 2016 সালে ইউরো, যা আমার কাছে বিশ্বকাপের মতোই সমান তাৎপর্যপূর্ণ। শিরোপা জেতা হয়নি, কিন্তু রেকর্ড ঠিকই গড়েছেন। একমাত্র ফুটবলার হিসেবে 6 আসরে গোল করার কীর্তি পর্তুগিজ মহাতারকার। নকআউটে গোল না পাওয়ার আক্ষেপ ছিল, সেটাও ঘুচেছে এবার। বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডও রোনালদোর দখলে। পর্তুগালের হয়ে সর্বোচ্চ 27 ম্যাচ খেলেছেন। পর্তুগিজদের মধ্যে সবচেয়ে বেশি 11 গোল CR7-এরই। বিশ্বকাপ ছোঁয়া হয়নি, কিন্তু সব কিংবদন্তির শ্রেষ্ঠত্ব শিরোপা দিয়ে মাপা যায় না। রোনালদো তেমনই এক ফুটবলার যার নাম উচ্চারিত হবে পর্তুগিজ ফুটবলের শিল্প, সৌন্দর্য ও আবেগের প্রতীক হিসেবে। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপে স্পেনের কাছে হেরে শেষ 16তে বিদায়ের পর দায়িত্ব ছেড়েছেন পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ। স্পেনের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন মার্টিনেজ। বিশ্বকাপে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে না পারায় এমন সিদ্ধান্ত 52 বছর বয়সী কোচের। 2023 সালে বেলজিয়াম থেকে পর্তুগালের কোচ হিসেবে যোগ দেন মার্টিনেজ। তার অধীনেই 2025 ইউএফা নেশনস লিগের শিরোপা জিতেছিল সেলেকাওরা। 45 ম্যাচে 32 জয়ের পাশাপাশি 7 হার আর 6 ড্র নিয়ে পর্তুগাল অধ্যায়ের ইতি টানলেন এই কোচ। এটাই এই অধ্যায়ের শেষ। এখন দলে নতুন কণ্ঠস্বর এবং নেতৃত্বের সময় এসেছে। বিশ্বকাপের পরে চলে যাওয়ার সিদ্ধান্ত আগে নেইনি, কিন্তু আমি বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই এসেছিলাম। যেহেতু সেটা করতে পারিনি, তাই দায়িত্বে থেকে যাওয়ার কোনো অর্থ নেই। যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম। জোড়া গোল করেছেন চার্লস ডি কেটেলার। ওয়াশিংটনে ম্যাচের 9 মিনিটে ডি কেটেলারের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। আধা ঘন্টা পার হতেই সমতায় ফেরে যুক্তরাষ্ট্র। দারুণ এক ফ্রি কিকে লক্ষ্যভেদ করেন টিলম্যান। 2 মিনিট পর আবারও এগিয়ে যায় বেলজিয়াম। 33 মিনিটে জোড়া পূরণ করেন কেটেলার। বিরতি থেকে ফিরেও দাপট বেলজিয়ানদের। 57 মিনিটে যুক্তরাষ্ট্র কিপার ম্যাট ফ্রিজের ভুলে গোল করেন ডি কুইপার। যোগ করার সময় স্বাগতিকদের হতাশা বাড়িয়েছেন লুকাকু। কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে লড়বে বেলজিয়াম। প্যারাগুয়ের মতো লো ব্লক ফুটবল খেলবে না মরক্কো। তাদের শক্তি দুর্বলতা বিশ্লেষণ করে প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে সর্বোচ্চ দিয়েই আফ্রিকান দলকে হারানোর প্রত্যয় ফরাসিদের। অন্যদিকে ব্রাজিলকে বিদায় করে ইংল্যান্ড পরীক্ষার জন্য আত্মবিশ্বাসী নরওয়ে। আবারও হাল্যান্ডের ম্যাজিক্যাল পারফরমেন্স চান কোচ। 2022 বিশ্বকাপের সেমিতে মরক্কো বাধা সহজেই টপকেছিল ফ্রান্স। এবার কোয়ার্টার ফাইনালে দু দলের লড়াই। গতবারের তুলনায় এই মরক্কো বিপজ্জনক। দিয়াজ, হাকিমিদের নিয়ে হোমওয়ার্কে ফরাসি কোচিং স্টাফ খুঁজে বের করছে জয়ের কৌশল। এমবাপের ফর্ম, দেমবেলে, ওলিসেদের নিয়ে শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারের পথে লাভ লুজ। সবশেষ যাদের বিপক্ষে খেলেছি তাদের থেকে মরক্কো পুরোপুরি আলাদা। লো ব্লক ম্যাচ হবে না। মরক্কো সুসংগঠিত দল, ট্রানজিশনে দারুণ, গোল করার ক্ষমতা রাখে। ওরা মনে হয় 5 ম্যাচে 10 গোল করেছে। দলীয় সমন্বয়, একক নৈপুণ্য, দুটোই দেখিয়েছে ওরা। ব্রাজিলকে কাঁদিয়ে শেষ 8-এ নরওয়ে। স্বপ্নযাত্রায় মূল কাণ্ডারি আর্লিং হালান্ড। ইংল্যান্ড পরীক্ষার আগে দলের ভ্রমণ ক্লান্তি, টানা ম্যাচের ধকল আর অসুস্থতা নিয়ে চিন্তা কোচের। ছোট্ট বিরতিতে ইংল্যান্ড বধের প্রস্তুতি সারতে হবে। ইংল্যান্ড অনেক শক্ত প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। হাল্যান্ড বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগে একই রকম খেলে যাচ্ছে। সে নিজেকে ছাড়িয়ে যেতেই নামে। আশা করি আগামী ম্যাচেও তাই করবে। 10 জুলাই রাত 2টায় ফ্রান্স মরক্কো ম্যাচ দিয়ে শুরু সেমিফাইনালে উঠার লড়াই। নরওয়ে ইংল্যান্ডের খেলা 12 তারিখ রাত 3টায়। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।